বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের প্রতিবেশী দেশ নেপালে সেখানে আবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে যা জানা যাচ্ছে যে সেখানকার মানুষ চাইছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, হিন্দু রাষ্ট্রের দাবি এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা তারা চাইছেন এবং তার দাবিতেই বিক্ষোভ চলছে। এবং এই বিক্ষোভের জন্য প্রায় পুলিশের সঙ্গে সেখানকার সেই সাধারণ মানুষের দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 থেকে 12 জন। গত শুক্রবারই এই ঘটনায় ঘটে এবং তারপর নেপাল সরকার রাজধানীর বেশ কিছু এলাকায় কারফিউ জারি করেছে। কয়েক দশক ধরে নেপালে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্বল কোয়ালিশন সরকার কয়েক মাসের বেশি টিকতে পারছে না এবং উচ্চপদস্থ রাজনীতিক যারা রয়েছেন তারা দুর্নীতি এবং নানা রকম কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। টালমাটাল এই রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে, নেপালের জনগণের ক্ষোভ বাড়ছে এবং তারা ফের এই রাজতন্ত্রে বিশ্বাসী হয়ে উঠতে চলেছেন। এবং তারা বলছেন যে 2008 সালে বিলুপ্ত হওয়া হিন্দু রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিবর্তে আবার হিন্দু রাষ্ট্রের ঘোষণার দাবি করছেন তারা। এই সময় প্রজাতন্ত্রপন্থী ও গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলির মধ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ তারা লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে সেখানে দেখা যাচ্ছে যে নেপালের রাজার যেমন একদিকে ছবি, তেমনি অন্যদিকে আরেকজনের ছবি দেখা যাচ্ছে। তিনি আমাদেরই এই রাজ্যের অর্থাৎ এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের ছবি সেখানে দেখা যাচ্ছে। কেন যোগী আদিত্যনাথের ছবি, সেখানকার রাজার পাশাপাশি যোগী আদিত্যনাথের ছবি? তাহলে কি হিন্দু বিষয়ে, অর্থাৎ এটা কি যোগী আদিত্যনাথ কি একটু নেপালের মুখ হয়ে উঠেছেন? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, কি মনে হচ্ছে, মানে নেপালের পরিস্থিতি, নেপালে হচ্ছেটা কি, কি হবে? দেখুন, নেপালে যখন 2008 সালে রাজতন্ত্র বিলোপ করা হলো এবং সেখানে একটা সেকুলার সংবিধান, রিপাবলিক তৈরি হলো, তো রাজা বিদায় নিল, কারণ রাজ পরিবারের অনেক স্ক্যান্ডাল ঘটলো, আমরা সবাই জানি। রাজপুত্র তার পছন্দের পাত্রীকে বিয়ে না করতে পাওয়ায় সে গুলি করে সবাইকে মেরে দেয়। তাই হোক, যিনি রাজা ছিলেন সে সময়, জ্ঞানেন্দ্র, তিনি চলে যান, তাকে সরিয়ে দেওয়া হয় এবং নির্বাচনে নানান রাজনৈতিক দল, কিছুটা চীনপন্থী মাওয়িস্ট এবং এছাড়াও মাওয়িস্ট ছাড়াও অন্যরাও ক্ষমতায় আসে। আমরা সবাই জানি সেই প্রচন্ড, যিনি মাওয়িস্ট পার্টির নেপাল নেতৃত্ব দিয়েছিলেন, এছাড়া অন্য সোশ্যালিস্ট পার্টির মাধব নেপাল তারাও ছিল। প্রত্যেকেই এই যে 2008 থেকে 2024 প্রায় 16 বছরে 13 বার সরকার পাল্টেছে। এবং এই সরকার পাল্টাতে প্রধানমন্ত্রী যারা, প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। এমনকি প্রচন্ড তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি যে সমস্ত ওনার সঙ্গে যারা গেরিলারা ছিল, যারা ইভেন পিস কিপিং ফোর্স তাদের আটকে রেখেছিল, তাদের জন্য বরাদ্দ টাকা কয়েক বিলিয়ন ডলার তিনি আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ আছে প্রত্যেকে। এখন যেটা ঘটেছে, এরা অধিকাংশই চীনের পক্ষ নিয়ে কাজ করেছে, ব্যক্তিগত স্বার্থে কাজ করেছে। এমনকি এটাও ঘটেছে যে তারা আইন করে নিয়েছে যে তাদের যারা সরকারের প্রধানমন্ত্রী, তাদের বিরুদ্ধে যেমন ইনকোয়ারি করা যাবে না, এরকমও ব্যবস্থা তারা করে নিয়েছে। তার ফলে কারোর বিরুদ্ধে কিছুই ঘটেনি, ঠিক আছে। এতে মানুষ কিন্তু ক্ষেপে স্বাভাবিকভাবেই তারা বিক্ষুব্ধ। রাজতন্ত্রে যে তারা বিরাট সুখা ছিল তা হয়তো নয়, কিন্তু মানুষ হয় কিনা অনেক সময় অতীতকে ভাবে ভীষণ ভালো। এই 16 বছর তাদের কাছে মনে হচ্ছে এক দুঃসময়। এই সময় যখন তাদের কোনো ধরনের উন্নয়ন নেই, চাকরি নেই, যা অবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধের অন্য 5টা দেশের মতো নেপালও ভয়ঙ্কর, সেখানে দুর্নীতির ছায়া ভীষণ ভাবে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই যে একটা ঘটনা ঘটলো, রাজা জ্ঞানেন্দ্র উনি
রাজতন্ত্র নেই, রাজা স্বীকৃত রাজা নয়, কিন্তু স্বঘোষিত রাজা বলা যেতেই পারে। তিনি পোখারাতে, তিনি যে নেপালে যে শৈল শহর, ওখানে বিশ্রাম করছেন, ওখানেই উনি থাকছেন বোধহয়। এবং সেখান থেকেই উনি যে নেপালের একটা ডেমোক্রেসি দিবস হয় হুম। 18ই ফেব্রুয়ারি খুব সম্ভবত, সেই দিবসের সময় উনি একটা বার্তা পাঠান। মানে সে বার্তাটা একেবারে চারিদিকে ছড়িয়ে যায়। উনি চিন্তিত, নেপালে যা ঘটছে, যা ঘটে, মানে হ্যাঁ, এবং এখানে মানুষের এক এক থাকা, এখানে ধর্ম বিচ্যুত, ধর্ম মানে মূল ধর্ম 81% হিন্দু, তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারছে না, অন্য ধর্মের ব্যাপক প্রচার ঘটছে, এইসব কথা যেগুলো উনি ব্যবহার করেছেন। এবং ওনার বার্তাটা সাধারণ মানুষ ভীষণভাবে নিয়ে নেয়, বুঝলেন। তারপরে চারিদিকে ওনার একটা রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি আরপিপি গঠিত হয়। এবং সাধারণ মানুষ যখন দেখে যে উন্নয়ন নেই, চাকরি নেই, হ্যাঁ, বেঁচে থাকা দুঃসহ হয়ে পড়ছে, তারা যেটা পায় সেটাকেই মনে করে তাদের বাঁচার সম্বল বুঝে। তাই এই নতুন রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি একটা ব্যাপক জনপ্রিয়তা পায়। এবং কিং যখন পোখারায়া থেকে কাঠমান্ডুতে আসেন, তার যে আসার সময় ব্যাপক ভিড় টিড় ঘটে, প্রচুর মানুষ এখানে যায়। এবং মোটামুটি বোঝা যায় যে মানুষ এখন রাজতন্ত্রকে ফিরিয়ে আনার পক্ষে। আবার যারা এতদিন সরকার চালিয়েছে, তাদের মধ্যে নানান সংঘাত থাকলেও তারা ঐক্যবদ্ধ। কেননা তারা মনে করছে এটা তাদের বাঁচার লড়াই। যে যতই চুরি করুক না কেন, এখন তারা মনে করছে যে রাজতন্ত্র ফিরে আসলে ব্যাপক ব্যাপক তাদের অসুবিধা হতে পারে। তারা সবাই মিলে কিন্তু প্রতিরোধ করছে। হুম। ব্যাপক প্রতিরোধ শুরু হয়ে গেছে। এবং এখন যে মিস্টার ওলি আছেন প্রাইম মিনিস্টার, তার নির্দেশে সেনা নেমেছে, চারি জায়গায় গুলি চলছে, কিন্তু এরাও ছাড়ছে না। প্রচন্ডের অফিস পুড়িয়ে দিয়েছে, মাধব নেপালের অফিস পুড়িয়ে দিয়েছে, যে টেলিভিশন ভীষণ ভাবে হ্যাঁ এই প্রজাতান্ত্রিক পার্টির বা রাজার বিরুদ্ধে প্রচার করছিল, সেটাকেও জ্বালিয়ে দিয়েছে। এবং দুজন মানে মিডিয়ার লোক মারা গেছে, আরো হয়তো প্রচুর জোট হয়েছে। এবং আন্দোলন থেমে নেই, আন্দোলন চলছে। কিন্তু রাজেদা, এখানে এবং একটা সবচেয়ে প্রশ্ন যে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানেন্দ্র ছবি, রাজার ছবি নিয়ে মানুষ বিক্ষোভ করছেন, তার পাশাপাশি আমাদের এই ভারতবর্ষের অঙ্গরাজ্য উত্তরপ্রদেশ, সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তার ছবি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ। কেন তারা চাইছেন হিন্দু রাষ্ট্র হোক? তাহলে কি যোগী আদিত্যনাথ কি হিন্দু আহ হিন্দুদের মুখ, মানে কি মনে হচ্ছে এটা? হ্যাঁ, দেখুন, যোগী আদিত্যনাথ যে হিন্দুত্বের পোস্টার বয় কোনো সন্দেহ নেই। ভারতেও রয়েছে। এবং উনি যেহেতু মানে পাহাড়ি, তার ফলে নেপালিরা অনেকেই ওনাকে মানে আহ, একসঙ্গে তাদেরই লোক বলেই মনে করে, বুঝেছেন। এবং উত্তরপ্রদেশে যে উন্নয়নটা ঘটেছে তা গত 10 বছরে, তাতে মানে সেখানকার মানুষ মনে করছে যে এরকম একজন নেতাই তাদের আদর্শবাদ, এটা একটা দিক। এবং 2 নম্বর, তারা কিন্তু যে যোগীর যে একটা ইমেজ তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগানোর জন্য তারাই তার ছবি ব্যবহার করছে। যে আমরা যোগীর যে কাজকর্ম, তাতে আমরা অনুপ্রাণিত। সুতরাং সেই ছবি যদি ব্যবহার করা যায়, তাতে অনেক মানুষও ভাবতে পারে যে ভারতের একটা সমর্থন আছে, হতে পারে এরকম একটা ভাবনাও। যোগী তরফ থেকে তো কোথাও বলা হয়নি যে আমার ছবি ব্যবহার করা হবে, কোনো না। ভারত সরকারও কিছু বলেনি। এবং পেছন থেকে ইন্ধন আছে কিনা আমাদের জানা নেই, সে প্রশ্ন আমরা পরে আসতে পারি। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে যোগীকে ওরা মানে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে ভারতবর্ষে কিছু কিছু জায়গায়, যেমন মানুষ মনে করছে যে যে ধরনের মেজাজে উনি কাজ করেন, সেই মেজাজটা বুঝি দরকার। একটা মিলিটেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যে যেটা ভাববো সেটা করব, আর কারোকে ভয় পেয়ে বসে থাকবো না, এটা যোগীর একটা স্টাইল। এই স্টাইলটা ভালো কি খারাপ আমরা জানি না, কিন্তু তার একটা হুম। জনপ্রিয়তা রয়েছে। নেপালেও মনে হচ্ছে যে তারা মনে করছে যে এই যোগীকে নিলে কিন্তু কালী জ্ঞানেন্দ্রের তার তো কোনো সেরকম পরিচয় নেই। তিনি হুম। রাজার ছেলে, ঠিক আছে, রাজা। হুম। কিন্তু যদি দেখানো যায় যে আমরা যোগীরও পক্ষের লোক, তা যোগী যেভাবে হিন্দু রাষ্ট্র গঠন করেছেন উত্তরপ্রদেশে জোরের সঙ্গে, হ্যাঁ,
এখানেও তাহলে মানে নেপালও উন্নতি হবে, এটাও তারা দেখার চেষ্টা করছেন হয়তো, এবং তাতে তাদের কিন্তু মানুষ টানার সুবিধে হবে। কেননা হিন্দুত্বের পোস্টার বয় যিনি আছেন তাকেই তাদের অনুপ্রেরণাদাতা হিসেবে মনে করছে। এখন দেখুন, ভারত সরকারও যেটা এই মুহূর্তে নেপালের যারা রয়েছেন প্রায় সংঘাত লেগে থাকছে বর্ডার নিয়ে, নানান ইস্যুস নিয়ে। নেপাল নেপালের এই সমস্ত যারা মন্ত্রীরা হচ্ছেন, তারা সবাই কিন্তু অধিকাংশই কিন্তু চীনের দ্বারা প্রভাবিত। তারপরে ভারতের কাছের লোক খুব একটা কেউ আসছে না, কেন চীন যে ধরনের তাদেরকে খাতির করে রাখছে, ভারত সেটা পেরে উঠছে না বা করতে চাইছে না। এখন মানে রাজাকে দেখুন, নেপালের রাজাকে হিন্দুর মানে কৃষ্ণের বিষ্ণুর অবতার বলা হয়। নেপালের রাজবাড়ি একটা বুঝেছেন মন্দির হিসেবে ট্রিটেড হতো মানে হিন্দুদের কাছে। তো স্বাভাবিকভাবেই যে হিন্দুদের একটা মানে বড় জায়গা হচ্ছে নেপালের রাজবাড়ি, রাজা। এবং সেইটাকে কি করে কাজে লাগানো যায়, ভারত হয়তো ভাবতেই পারে যে নেপাল যারা আমাদের সমর্থনে ছিল রাজতন্ত্রের সময়, এখন যারা এসছে তারা সবাই চীনের দিকে চলে গেছে। চীন নেপাল ঠিক সেভাবে ভারতের কাছাকাছি নেই, বর্ডারেও মানে নানান ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। এখন ভারতে ভাবতে পারে যদি রাজা আসে তাহলে আমাদের সুবিধেই হবে, অসুবিধে হয়তো হবে না। এখন ভারত এই মুভমেন্টকে কতটা ফাইন্যান্স করছে বা কতটা মদত দিচ্ছে এটা বলা হ্যাঁ, মুশকিল, বা এটা কতটা আমি সে হ্যাঁ হুম নিয়ে যাবে, অর্থাৎ এই যে একদিকে তারা আবার রাজতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলছে, কিন্তু অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। কিন্তু আমি একটা ছোট্ট ঘটনার কথা বলে শেষ করব। মাস দুয়েক আগে নেপাল যাওয়ার সুযোগ হয়েছিল। তো সেখানে যেটা দেখেছিলাম, আমরা বাই রোডে গেছিলাম, যে এই যে করাপশন, প্রশাসনের করাপশন কোথায় পৌঁছয় সেটা কিন্তু আমরা দেখেছিলাম। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ চেকিং পয়েন্ট গুলোতে প্রত্যেক কটা গাড়ি থেকে টাকা তুলছে, এবং বর্ডারেরও একই অবস্থা তথৈব চল। মানে যদি কেউ কোনো রকম জিনিসপত্র ব্যাগ হয়তো নিয়ে যাচ্ছে, সাথে সাথে সেটা সার্চিং, তাকে সাথে সাথে সেখানে পয়সার দাবি, ড্রাইভারকে আটকানো, ড্রাইভারকে হেনস্থা করা, এই সব ঘটনা কিন্তু আমরা রাস্তায় দেখেছিলাম। অর্থাৎ একটা সুষ্ঠু প্রশাসন থাকলে যা আহ, আহ, হয় না, সুষ্ঠু প্রশাসন না থাকলে যে কি হয় সেটা আমরা সম্প্রতি দেখে এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের থেকে আমরা একদিনে এক দুদিনে এই বিষয়টি দেখেছি, তো সেখান থেকেই মনে হচ্ছে যে আহ নেপালের মানুষ তারা হয়তো চাইছেন যে পুরনো রাজতন্ত্রে তাদের ভরসা রয়েছে, তার সেই সময়েই তারা অনেক ভালো ছিলেন। সেই সঙ্গে তারা হিন্দু রাষ্ট্রও চাইছেন, এবং যোগী আদিত্যনাথ তাদের কাছে হয়তো একটা মুখ হিসেবে তারা মনে করছেন। তাই হয়তো এখন দেখার যে ভবিষ্যতে ভারতের ভূমিকা কি হবে, এবং সত্যি সত্যি হিন্দু রাষ্ট্র এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় কিনা, সেটা আর কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, নমস্কার।